অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে। বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো জন্য সুপারিশ করে তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন। আমি বেতন পাই 6 ডিজিটের বেশি, মানে লাখ টাকার বেশি, কিন্তু তিনি বাজারে এসে বলছে আমি লেবু না কিনে ফেরত যাচ্ছি। যে লাখ টাকার উপরে বেতন পান তিনি লেবু কিনতে পারছেন না, যে লেবু হচ্ছে আপনার এই রমজান মাসে অত্যন্ত অপরিহার্য একটি কৃষি পণ্য। চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যার সাথে তারা যুক্ত ছিল না। আমাদের নেতা তারেক রহমান শক্ত হাতে এই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা দেখেছেন বিএনপির নামেও যদি কেউ কিছু করে কোনো দেরি নেই, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, দল থেকে তাদের পদ স্থগিত করা হয়েছে, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। সকল ধরনের শাস্তি দিয়ে আমরা দলকে পরিচালনা করছি তারেক রহমানের নেতৃত্বে, যাতে আবারও আওয়ামী ফ্যাসিবাদের অন্যভাবে পুনরুজ্জীবন না ঘটে। যে দল গঠন করেছেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা সেই জিয়াউর রহমানের আমল, আমরা দেশনেত্রীর আমল, সেই রকম পরিস্থিতি তৈরি হয়। জিয়াউর রহমানের সময় মানুষ বলতো মানুষ ঘরে দরজা খুলে ঘুমাতে পারত, চাঁদাবাজি, রাহাজানি, ডাকাতি, চুরি বন্ধ হয়ে গিয়েছে। এই কারণেই জিয়াউর রহমান আজ জনপ্রিয়। আজও অনেক কারণে, অনেক দিক থেকে দেশের অর্থনীতি, দেশকে স্বনির্ভর করা, খাল কাটা, খাদ্য উৎপাদন করা, অনেক পদক্ষেপ ওই অল্প সময়ের মধ্যে। মানুষের জন্য কল্যাণের কাজ করলে, মানুষের জন্য ভালো কাজ করলে বেশি সময় লাগে না। দিল্লির সুলতান শেরশাহ মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন। এর মধ্যে একেবারে বাংলাদেশ থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তিনি তৈরি করেছিলেন, রাস্তার দুই ধারে গাছ লাগিয়েছিলেন, সরাইখানা করেছিলেন, আপনার ডাক সিস্টেম, পোস্টাল সিস্টেম ডেভেলপ করেছিলেন মাত্র 3.5 বছরে। অনেক বাদশা 50 বছর ছিল, কিন্তু এই 3.5 বছরের শেরশাহ যা করেছেন দিল্লির সুলতান, অনেকে 50 বছর থেকে সেটা করেননি। জিয়াউর রহমান তার ওই অল্প সময়ের মধ্যে এত কিছু করেছেন বলেও আজকে বিএনপি মানুষের কাছে সমাদৃত এবং মানুষের কথা বলা, নির্ভয়ে মানুষের হাঁটাচলা করা, যেটা বারবার পলাতক প্রধানমন্ত্রী এবং তার বাবার আমলে আপনারা সবাই দেখেছেন, যাদের বয়স 65 থেকে 70, তারাও জানেন যে 72 থেকে 75-এর যে ঘটনা, সেই ঘটনার আরো চরম প্রকাশ আমরা দেখলাম তার মেয়ের আমলে। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের ভয়? সংস্কার করবেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনার একটা আইডিয়া, সংস্কারগুলো আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। ওটা যদি আইন করতে হয়, ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয়, তাহলে তো এটাকে করবে একটা নির্বাচিত পার্লামেন্ট। তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়, তারপরে না সবকিছু। ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে, রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকে সরকার প্রধান হয়েছে। তার কাছ থেকে মানুষ সবসময় ইতিবাচক সমস্ত কিছু আশা করবে। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে। বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো জন্য সুপারিশ করে তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন। ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে। বিএনপি গণতন্ত্র 16 বছর ধরে
এমন লড়াই করেছে, তাদের এমপি, তাদের ছাত্র, তাদের যুবক এরা নিরুদ্দেশ হয়ে গেছে, শত শত নেতা কর্মী গুম হয়ে গেছে। এই গণতন্ত্রের লড়াইয়ের চ্যাম্পিয়নের পতাকা যিনি নিজের নির্যাতন সহ্য করে যিনি অগ্রগামী করেছেন, তিনি তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একটা ভাঙা দেওয়াল ঘেরা একটা জেলখানার মধ্যে অসুস্থ নেত্রীকে বন্দী করে রেখে তাকে যেভাবে নিপীড়ন করেছেন শেখ হাসিনা, তারপরেও গণতন্ত্রের প্রশ্নে, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, মানুষের নাগরিক স্বাধীনতার জন্য, আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবিক সাম্যের জন্য তিনি লড়াই করেছেন। আমরা যদি সমালোচনা করি, আজকে একজন ভদ্র মহিলা ব্যাংকে চাকরি করে এবং বড় অফিসার নিজেই বলছে যে আমি বেতন পাই 6 ডিজিটের বেশি, মানে লাখ টাকার বেশি, কিন্তু তিনি বাজারে এসে বলছে আমি লেবু না কিনে ফেরত যাচ্ছি। যে লাখ টাকার উপরে বেতন পান তিনি লেবু কিনতে পারছেন না, যে লেবু হচ্ছে আপনার এই রমজান মাসে অত্যন্ত অপরিহার্য একটি কৃষি পণ্য, তার সামর্থ্যের মধ্যে কুলাচ্ছে না। আমি আজকেই আস্তে আস্তে একটি গণমাধ্যমে দেখছিলাম। তো এই জন্য সমালোচনা করা যাবে না, এই জন্য আপনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনাদের তো প্রথম দায়িত্ব ছিল সিন্ডিকেট ভাঙা। 2টা সিন্ডিকেট, একটা হচ্ছে মানুষের খাবার নিয়ে, মানুষের আহার নিয়ে, মানুষের খাদ্য নিয়ে যে সিন্ডিকেট করেছে, এরা সব আওয়ামী দোষকদের শেখ হাসিনার লোক। এরা আজকে গ্রেপ্তার হয় না কেন? আজকে এদের কারণেই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আর রোজার মাসে মানুষ একটু ভিন্ন ধরনের খাবার খায়, আপনার পেঁয়াজি খায়, পেঁয়াজ দরকার, কাঁচামরিচ দরকার, বুটের ডাল দরকার। তো এই সমস্ত জিনিসের দাম তো কম হওয়া উচিত, তো সেটা এখন কম হচ্ছে না কেন? এই জন্য তো আমরা সমালোচনা করবো সরকারের, যে আপনার সিন্ডিকেট কেন। সিরাজদি খান মুন্সিগঞ্জ জেলার একটি থানা, সেখানে মার্ডার হচ্ছে একটার পর একটা। স্বরাষ্ট্র উপদেষ্টা ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, সব মানুষ, সবই ঠিক আছে, কিন্তু উনার যে পুলিশ, উনার যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা ঠিক মতো কাজ করছে না। ওই দোষকদের কাছে তো টাকা আছে আওয়ামী লীগের যারা লোকরা, তারা সমাজের মধ্যে অশান্তি, স্থিতিশীলতা এটা বিনষ্ট করার জন্য নানাভাবে কাজ করবে। এই যে আমিনুল বলেছে মব কালচার, মব জাস্টিস, কেন? আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকতো, তাহলে কে চোর কে ডাকাত এটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া। এর জন্য তো আছে আদালত, পুলিশ গ্রেফতার করবে, আদালত বিচার করবে। মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন? যদি আইনের শাসন কায়েম করা যেত, তাহলে এই মব জাস্টিস, এই মব কালচারের তৈরি হতো না। আজকে গ্রামের মধ্যে, গতকালই তো ঘটনা, গত পরশু দিন গ্রামের মধ্যে মসজিদের মাইকে আজান দিয়ে বলেছে ডাকাত করেছে, চারিদিক থেকে গ্রামবাসী ছুটে এসে কয়েকজন লোক মারা গেছে। এটা তো একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। এইটা তো এই সরকারের দেখা উচিত। এই সরকার শুধুমাত্র ভেতর থেকে কয়েকজন উপদেষ্টা, তারা শুধু শুধু এমন পরামর্শ দেয়, কি পরামর্শ দেয় ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানি না। ডক্টর ইউনূস সাহেবকে ভালো পরামর্শ দিলে পরে আজকে পুলিশের যে কর্তৃত্ব, তারা ফিল্ড লেভেলে কেন তারা সেটা প্রয়োগ করতে পারছে না? কেন চুরি ডাকাতি বাড়ছে, কেন ছিনতাই বাড়ছে, কেন হত্যা হচ্ছে, রক্ত ঝরছে? এই যে সামাজিক যে অনাচার, এই অনাচার বন্ধের দায়িত্ব তো সরকার, আর এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে।